আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের সরকারি যে চাকরির পরীক্ষার বিভিন্ন যে জিকে প্রশ্নোত্তর হয় সেই বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখো। ভিডিওটা দেখার পর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা একটা লাইক এবং ভিডিওটা একটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা এখনও পর্যন্ত আমার এই @Mission197 চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করাওনি, চাকরি পরীক্ষার জন্য এবং চাকরির বিভিন্ন খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। আর পাশে থাকা বেল আইকনটা অন করে দাও যাতে কোনো ভিডিও দিলেই তোমরা সাথে সাথে তোমরা জানতে পারো। তাহলে চলো, আজকে আমি মূলত এই ভিডিওতে 30টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করছি এবং তাদের ব্যাখ্যা একটু দেওয়ার চেষ্টা করেছি। কেমন হলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। তাহলে আজকে প্রথম যে প্রশ্ন হচ্ছে কোলেরো হ্রদ। কোলেরো হ্রদ কোন দুটি নদীর মাঝে রয়েছে? কোলেরো হ্রদ কোন দুটি নদীর মাঝে রয়েছে? না, উত্তর হয়ে যাবে গোদাবরী ও কৃষ্ণা। কৃষ্ণ হয়ে গেছে, এটা কৃষ্ণা হবে। হ্যাঁ, গোদাবরী ও কৃষ্ণা নদীর মাঝে রয়েছে, বদ্বীপের মাঝে রয়েছে কোলেরো হ্রদ। ব্যাখ্যা বলে দিই, কোলেরো হ্রদ হচ্ছে এশিয়ার বৃহত্তম অগভীর স্বাদু জলের হ্রদ। এশিয়ার বৃহত্তম অগভীর স্বাদু জলের বা স্বাদু পানির হ্রদ হচ্ছে এই কোলেরো হ্রদ। এটি কৃষ্ণ বলছি, এটা কৃষ্ণ নয়, এটা কৃষ্ণা। এটা কৃষ্ণা এবং গোদাবরী বদ্বীপের মধ্যে অবস্থিত হয়েছে। এটা কৃষ্ণা ও গোদাবরী বদ্বীপের মধ্যে অবস্থিত। কোলেরো হ্রদ এলুরু জেলায় অবস্থিত। কোলেরো হ্রদ এলুরু জেলায় অবস্থিত। এখানে আমি একের দাগের একটা প্রশ্ন দিলাম, কিন্তু এখানে আমার মনে হয় দুটো প্রশ্ন আছে। প্রথমত হচ্ছে যে কোলেরো হ্রদ কোন দুটি নদীর বদ্বীপের মাঝে? গোদাবরী ও কৃষ্ণা। আর দ্বিতীয় হচ্ছে কোলেরো হ্রদ কোন জেলায় রয়েছে? তখন তোমাদের হবে এলুরু জেলায়। হ্যাঁ, এলুরু জেলায় এই কোলেরো হ্রদ রয়েছে। তোমরা অবশ্যই ব্যাখ্যাটাকেও নিজেদের মনের মতো করে লিখে নিয়ে একটু। তারপর দেখো, বলছে লোকসভায় কতজন অ্যাংলো ইন্ডিয়ান সদস্য মনোনীত করা যেতে পারে? বা রাষ্ট্রপতি লোকসভায় কতজন অ্যাংলো ইন্ডিয়ান সদস্যকে মনোনীত করেন? খুব ভালো প্রশ্ন এটা। দেখো, বলছে লোকসভায় যদি কোনো অ্যাংলো ইন্ডিয়ান সদস্য না থাকে তখন রাষ্ট্রপতি মাত্র 2জনকে মনোনীত করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। এবার ব্যাখ্যাটা একটু দেখে নাও কি বলছে। বলছে বর্তমানে লোকসভার সর্বাধিক আসন হচ্ছে 552। হয়েছে, বর্তমানে লোকসভার সর্বাধিক আসন সংখ্যা হচ্ছে 552, যার মধ্যে 530 জন সদস্য রাজ্যগুলি প্রতিনিধিত্ব করে। মানে 530 জন সদস্য এই রাজ্যগুলির থেকে বিভিন্ন প্রতিনিধিত্ব করে আসে। আর বাকি যে 20 জন সদস্য তারা কোথা থেকে আসে? তারা আসে বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। আর বাকি যে 2জন থাকে, মানে বাকি 2জন সদস্যকে ভারতের মাননীয় রাষ্ট্রপতি উনি অ্যাংলো ইন্ডিয়ান সদস্য থেকে নিয়োগ করেন। তাহলে টোটাল হয়ে গেল 552। মোট আসন 552। 530 আসে রাজ্য স্তর থেকে সদস্য, 20 জন আসে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে, আর 2জন অ্যাংলো ইন্ডিয়ানকে সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করেন। তোমরা এই ব্যাখ্যাটা দেখে নাও, এটা তোমাদের কাজে লাগবে। তারপর দেখো, বলছে কোষের নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? স্বাভাবিকভাবে প্রশ্নটা বুঝতে পারছো, বায়োলজি থেকে। কোষের নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? না, কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন। হ্যাঁ, কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন। ব্যাখ্যাটা দেখো, ব্যাখ্যাটা তোমাদের কাজে লাগবে, সেই জন্য আমি একটু কষ্ট করে লিখলাম। বলছে রবার্ট ব্রাউন 1831 সালে কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেন। রবার্ট ব্রাউন 1831 সালে কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেন। এখানে একটা প্রশ্ন হয়ে গেল, উত্তর হয়ে গেল। নিউক্লিয়াসটি ইউক্যারিওটিক কোষে অবস্থিত। তাহলে নিউক্লিয়াস কোথায় থাকে? না, নিউক্লিয়াস ইউক্যারিওটিক কোষে থাকে। এটি একটি ডাবল মেমব্রেন যা প্রধানত প্রোটোপ্লাজমিক বডিকে ঢেকে রাখে। হয়েছে, এটি একটি ডাবল মেমব্রেন যা প্রধানত প্রোটোপ্লাজমকে বডিকে ঢেকে রাখে।
যার মধ্যে বংশগতির তথ্য রয়েছে। রবার্ট ব্রাউন প্রমাণ করেছিলেন যে নিউক্লিয়াস মূলত বংশগত তথ্যের ভাণ্ডার। রবার্ট ব্রাউন প্রমাণ করেছিলেন যে নিউক্লিয়াস মূলত বংশগত তথ্যের ভাণ্ডার। তাহলে কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেছিল রবার্ট ব্রাউন। কত সালে? তোমরা সালটা দেখলে 1831 সালে আবিষ্কার করেছিল। এবার নিউক্লিয়াস কোষে কোথায় থাকে? না ইউক্যারিওটিক কোষে থাকে। এখানেও একটা উত্তর হয়ে গেল। আর এটা কাকে রক্ষা করে বা ঢেকে রাখে? হচ্ছে প্রোটোপ্লাজমকে ঢেকে রাখে। আচ্ছা, এইখানে একটা তথ্য তোমাদের তথ্যের যে প্রশ্ন হয় সেখানে যে নিউক্লিয়াস মূলত বংশগত তথ্যের ভাণ্ডার, এই কথাটা কে বলেছিল? এরকম কিন্তু প্রশ্ন পড়ে পরীক্ষায়। হ্যাঁ, আর দিন দিন যা কম্পিটিশন বাড়ছে এগুলো পড়তেই পারে। তাই এই ব্যাখ্যাগুলো একটু মনোযোগ দিয়ে তোমরা দেখে নেবে, তখন উত্তর হয়ে যাবে কিন্তু রবার্ট ব্রাউন। তারপরে দেখো, ওই যে পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের তৃতীয় মানে থার্ড যুদ্ধ কবে হয়েছিল? না, পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সালে। পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সালে। এবার তৃতীয় যুদ্ধ সম্বন্ধে কিছু তথ্য তোমরা জেনে নাও। কি বলছে যে পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 সালে 14ই জানুয়ারিতে হয়েছিল। ডেটটা বলে দিলাম। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 সালের 14ই জানুয়ারি হয়েছিল। দিল্লি থেকে প্রায় 60 মাইল মানে 95.5 95.5 কিলোমিটার উত্তরে মারাঠা সাম্রাজ্যের একটি উত্তর অভিযাত্রী বাহিনী এবং আফগানিস্তানের রাজা আহমেদ শাহ দুরানির দুই ভারতীয় মুসলমানের সাথে একটি জোটের মধ্যে পানিপথের যুদ্ধ হয়েছিল। এবার বলি, পানিপথের যুদ্ধ আমরা জেনে গেলাম 1761 সালে 14ই জানুয়ারি। এখানে কার সাথে কার হয়েছিল? না, মারাঠাদের সাথে হয়েছিল আফগান রাজা আহমদ শাহ দুরানি এবং মুঘল সম্রাট এবং আহমদ শাহর একটা বাহিনী আর মারাঠার একটা বাহিনী, এই দুই বাহিনীর মধ্যে কিন্তু পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। তারপরে দেখো, বলছে আলীবর্দী খানের মৃত্যু হয় কত সালে? সবসময় যে পলাশি যুদ্ধ কবে হয়েছিল এটা কিন্তু পড়বে না, সেই যুগ আর নাই। পড়ে গেছে, কম্পিটিশন বেড়ে গেছে, একটু আলাদা প্রশ্ন আসতেই পারে। আলীবর্দী খানের মৃত্যু হয় কত সালে? না, আলীবর্দী খানের মৃত্যু হচ্ছে 1756 সালে হয়েছে। আলীবর্দী খানের মৃত্যু হয় 1756 সালে। এবার একটু ব্যাখ্যাটা দেখ, এর থেকে অনেক প্রশ্ন কিন্তু আসতে পারে মানে আসে। বলছে আলীবর্দী খাঁর প্রকৃত নাম হচ্ছে মির্জা মোহাম্মদ আলী হয়েছে। আলীবর্দী খাঁর প্রকৃত নাম মির্জা মোহাম্মদ আলী। তাহলে এটা একটা উত্তর হয়ে গেল যে পরীক্ষা দিতেই পারে যে আলীবর্দী খাঁর প্রকৃত নাম কী ছিল? মির্জা মোহাম্মদ আলী। তোমরা অবশ্যই নোট করে নেবে। এই আলীবর্দী খাঁ 1740 সালে সরফরাজ খানকে পরাজিত করে বাংলার মসনদে বসেন। ভালো প্রশ্ন, যে আলীবর্দী খাঁর আগে বাংলার নবাব কে ছিল? তখন কিন্তু উত্তর হয়ে যাবে সরফরাজ খান। 1740 সালে সরফরাজ খানকে পরাজিত করে বাংলার মসনদে বসেন এই আলীবর্দী খাঁ। আলীবর্দী খাঁ 3 কন্যা, এটা একটু ভালো করে দেখবে। আলীবর্দী খাঁর 3 কন্যা, ছেলে ছিল না, 3 কন্যা। তাদের নাম কি? প্রথম যে বড় কন্যা তার নাম হচ্ছে আমিনা বেগম। এই আমিনা বেগম হচ্ছে সিরাজউদ্দৌলার, বাংলার নবাব সিরাজউদ্দৌলার মা। দ্বিতীয় কন্যা মেহেরুন্নেসা বেগম, মেহেরুন্নেসা, যাকে আমরা সিরাজউদ্দৌলার খালা ঘুষেটি বেগম বলে চিনি, তাই তো। আর সবচেয়ে ছোট কন্যা হচ্ছে মুনিরা বেগম। এখানে কিন্তু প্রশ্ন হয়ে গেল যে আলীবর্দী খাঁর কয় কন্যা ছিল? 3 কন্যা, আমিনা বেগম, মেহেরুন্নেসা বেগম আর মুনিরা বেগম হয়েছে। তোমরা কিন্তু এগুলো ব্যাখ্যাগুলো একটু ভালো করে নোট করে নেবে। তারপর দেখো, দ্য থার্ড পিলার, খুব ভালো বই এটা। দ্য থার্ড পিলার এই বইটির লেখক কে? দ্য থার্ড পিলার বইটি লিখেছেন কে? না, দ্য থার্ড পিলার বইটির লেখক হচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ, নোবেলজয়ী অমর্ত্য সেন। এটা অবশ্যই তোমরা লিখে নাও। দ্য থার্ড পিলার এই বইটির লেখক হচ্ছে অমর্ত্য সেন। এবার আমরা অমর্ত্য সেনের সম্বন্ধে 2-1 কথা জেনে নেব, খুব ভাইটাল কিন্তু। কি জেনে নেব? বলছে অমর্ত্য সেনের
নামকরণ করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমরা খুব একটা ভালো তথ্য জানতে পারলাম। অমর্ত্য সেনের নামটা রেখেছিল কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এটা অবশ্যই মার্ক করে না তোলা। 1998 সালে অর্থনীতিতে একটা নতুন পথ দেখিয়েছিলেন, যার ফলস্বরূপ তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। কে পেয়েছিল? অমর্ত্য সেন পেয়েছিল। হয়েছে তাহলে তিনি অমর্ত্য সেন নোবেল পুরস্কার পান কবে? 1998 সালে। কিসের জন্য? অর্থনীতির জন্য। ভালো প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন এর মধ্যে ব্যাখ্যার মধ্যে আছে, তোমরা অবশ্যই দেখে নাও। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি এবং দর্শনের অধ্যাপক ছিলেন। হয়েছে, তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে দর্শনের এবং অর্থনীতির অধ্যাপক ছিলেন। এগুলো ব্যাখ্যাগুলো মার্ক করে না, যেগুলো ব্যাখ্যা আমি দিয়েছি। তারপর দেখো, বলছে বক্সার যুদ্ধে ইংরেজ সেনাপতি নেতৃত্ব কে দিয়েছিলেন? এখানে বলিনি কিন্তু যে বক্সার যুদ্ধ কবে হয়েছিল, কার সাথে হয়েছিল। প্রশ্নটা দেখো, দিন বদলে যাচ্ছে। বক্সার যুদ্ধ, বলছে বক্সার যুদ্ধে ইংরেজদের সেনাপতির নাম কী ছিল, বা বক্সার যুদ্ধে ইংরেজদের সৈন্য, সেই সৈন্যকে কন্ট্রোল করেছিল কে? উত্তর হবে হেনরি মুনরো। হয়েছে, হেনরি মুনরো। উনি কিন্তু বক্সার যুদ্ধে প্রধান সেনাপতি বা মেজর কর্নেলের দায়িত্ব কিন্তু পালন করেছিলেন, হেনরি মুনরো। এবার ব্যাখ্যায় চলে আসি। ব্যাখ্যা কী বলছে? বলছে বক্সার যুদ্ধ 1764 সালের 22 থেকে 23 অক্টোবরের মধ্যে হয়েছিল। বুঝে গেল ডেটও বলে দিয়েছে। বক্সার যুদ্ধ হয়েছিল 1764 সালের 22 থেকে 23 অক্টোবরের মধ্যে। মেজর হেক্টর মুনরোর নেতৃত্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনী বেনারস রাজ্যের মহারাজা বলবন্ত সিং এর সম্মিলিত সেনাবাহিনীর মধ্যে সংগঠিত হয়েছিল। আর কারা ছিল? মীর কাসিম, বাংলার নবাব সুজাউদ্দৌলা, অযোধ্যার নবাব এবং দ্বিতীয় শাহ আলম, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। তাহলে মূল প্রতিপক্ষ ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যার নেতৃত্ব দিয়েছিল কে? যার নেতৃত্ব ছিল হেক্টর মুনরো। হ্যাঁ, আর অপর প্রান্তে ছিল বেনারসের মহারাজা বলবন্ত সিং, বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। আবার বলছি, বেনারসের রাজা বা মহারাজা বলবন্ত সিং, বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ছিল একদিকে, আর অপর প্রান্তে ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যার নেতৃত্ব দিয়েছিল হেনরি মুনরো। এই যুদ্ধে ভারতীয় সম্মিলিত সেনাবাহিনী চূড়ান্তভাবে পরাজিত হয়। আর পলাশি যুদ্ধে 1757 সালে ইংরেজরা শুধুমাত্র বাংলার নবাবকে পরাজিত করেছিল, কিন্তু গোটা বাংলাটা ভারতবর্ষের শাসন কিন্তু ইংরেজদের হাতে আসেনি। 1764 সালে এই চার রাজ্যের বা চার শাসনকর্তার পরাজয়ের পর গোটা বাংলা তথা সমগ্র ভারতবর্ষ ইংরেজদের দখলে চলে এসেছিল। তারপর দেখো, জয়দীপ মুখার্জি নামটা হয়তো অনেকে শুনেছ। জয়দীপ মুখার্জি কোন ভারতীয় খেলার সঙ্গে যুক্ত ছিলেন? জয়দীপ মুখার্জি কোন ভারতীয় খেলার সাথে যুক্ত ছিলেন? উত্তর হবে টেনিস। হ্যাঁ, জয়দীপ মুখার্জি এই নামটার সাথে অনেকেই পরিচিত। উনি টেনিস খেলার সাথে যুক্ত ছিলেন। এখানে প্রশ্ন তোমাদের দেয়। তারপর দেখো, বলছে হলদিঘাটের যুদ্ধে আকবরের প্রধান সেনাপতি কে ছিল? হলদিঘাটের যুদ্ধে আকবরের প্রধান সেনাপতি কে ছিল? খুব ভালো প্রশ্ন এবং ভাইটাল প্রশ্ন। হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল, কার সাথে হয়েছিল, এসব নাই। হলদিঘাটের যুদ্ধে আকবরের প্রধান সেনাপতি কে ছিল? প্রশ্নটা দিয়েছে। উত্তর কী হবে? উত্তর হবে রাজা মানসিংহ। হয়েছে, আকবরের প্রধান সেনাপতি ছিল রাজা মানসিংহ। এবার একটু ব্যাখ্যাটা দেখো কি বলছে। বলছে হলদিঘাটের যুদ্ধ 1576 সালের 18 জুন হয়েছিল। হয়েছে, হলদিঘাটের যুদ্ধ 1576 সালের 18 জুন হয়েছিল। কে ছিল? একদিকে ছিল মেবারের মহারানা প্রতাপ সিংহ, অপরদিকে কে ছিল? মুঘল সম্রাট আকবরের সেনাবাহিনীর মধ্যে হয়েছিল। তাহলে একদিকে মেওয়ার রাজ্যের মহারানা রানা প্রতাপ সিংহ, অপরদিকে ছিল মুঘল সম্রাট আকবরের বিশাল সেনাবাহিনী।
আকবরের সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিল কে? অম্বরের রাজা মানসিংহ। হয়েছে? অম্বরের রাজা মানসিংহ আকবরের সেনাপতির দায়িত্ব পালন করেছিল। আর মহারানাকে কারা সাপোর্ট করেছিল এই যুদ্ধে? প্রধানত ভিল উপজাতি সমর্থন করেছিল। মেবারের কিছু ভিল উপজাতি সমর্থন করেছিল। এই ব্যাখ্যাগুলো তোমরা অবশ্যই নিজেদের মতো করে লিখে নেবে। হ্যাঁ, তারপর দেখো বলছি অমৃতসরের সন্ধি। অমৃতসর সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? অমৃতসরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? খুব ভালো প্রশ্ন। রঞ্জিত সিং, পাঞ্জাব কেশরী রঞ্জিত সিং এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। হয়েছে? পাঞ্জাব কেশরী রঞ্জিত সিং এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বললে আরও ভালো হবে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। ব্যাখ্যা দেখো, এই সন্ধি কবে স্বাক্ষরিত হচ্ছে না 1809 সালে এই অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়। 1809 ডেটটা, সালটা খুব ভাইটাল, অবশ্যই মার্ক করে নেবে। এই সময় বাংলার গভর্নর কে ছিল? লর্ড মিন্টো। খুব ভালো প্রশ্ন, যে অমৃতসরের সন্ধি যখন স্বাক্ষরিত হয় তখন বাংলার গভর্নর জেনারেল কে ছিল? লর্ড মিন্টো। এই চুক্তির ফলে কি হয়, কি স্বাক্ষরিত হয়? যে রঞ্জিত সিং তার সীমানা থাকলো সতলুজ নদী পর্যন্ত। হয়েছে? এর পরিবর্তে ফরাসিরা যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আক্রমণ করে, তখন রঞ্জিত সিং তার বাহিনী দিয়ে কিন্তু ইংরেজকে বা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সাহায্য করবে। হয়েছে? এই ছিল তোমার অমৃতসর সন্ধির মূল শর্ত। আরও ছিল, ডিটেলস আমি লিখলাম। তো দেখো, তারপরে দেখো বলে সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায়? সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় রয়েছে? উত্তরটা কী হবে বলো? উত্তর হবে জেনিভাতে। হ্যাঁ, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? উত্তর হচ্ছে জেনিভাতে রয়েছে। পরবর্তী প্রশ্ন, প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা কোন শহরে হয়েছিল? খুব ভালো প্রশ্ন। প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা কোন শহরে হয়েছিল? উত্তর হবে নিউ দিল্লিতে। হ্যাঁ, নয়াদিল্লি, নিউ দিল্লিতে হয়েছিল প্রথম এশিয়ান গেমস। একটু ব্যাখ্যাটা শুনে নাও কি বলছে। যে 1951 সালের 4 থেকে 11 মার্চ, 1951 সালের 4 থেকে 11 মার্চ পর্যন্ত এই এশিয়ান গেমস খেলা চলেছিল। এই খেলায় 489 জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছিল। খেলোয়াড়দের শপথ বাক্য পাঠ করান বলদেব সিং। হয়েছে? খেলোয়াড়দের শপথ বাক্য পাঠ করান বলদেব সিং। আর এই এশিয়ান গেমসে ভারত, মানে প্রথম এশিয়ান গেমসে ভারত 15টি স্বর্ণপদক পেয়েছিল। অবশ্যই এইগুলো ব্যাখ্যাগুলো তোমরা একটু মার্ক করে নাও। 1951 সালের 4 থেকে 11 মার্চ পর্যন্ত প্রথম এশিয়ান গেমস হয়েছিল। এই গেমসে 489 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল। এই খেলায় শপথ বাক্য পাঠ করেন বলদেব সিং। আর এই এশিয়ান গেমসে ভারত 15টি স্বর্ণপদক পেয়েছিল। পরবর্তী দেখো, বলছে পুরন্দরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? পুরন্দরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর হয়ে যাবে 1665 সালে। পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হচ্ছে 1665 সালে। একটু ব্যাখ্যাটা দেখো। বলছে 11 জুন 1665 সালে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়। ডেটটা বলে দিয়েছে, 1665 সালে 11 জুন পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়। রাজপুত শাসক প্রথম জয়সিংহ, যিনি মুঘল সাম্রাজ্যের সেনাপতি ছিলেন, এবং মারাঠা ছত্রপতি শিবাজি মহারাজের মধ্যে। তাহলে পুরন্দরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? মারাঠাদের সঙ্গে মুঘলদের। হয়েছে? মুঘলদের সেনাপতি দায়িত্ব পালন করেছিল কে? রাজপুত শাসক প্রথম জয়সিংহ। আর মারাঠাদের দায়িত্ব পালন করেছিল কে? মহারাজ শিবাজি, ছত্রপতি শিবাজি। কবে? 1665 সালের 11 জুন। এই ডেটগুলো খুব ভাইটাল, লিখে রাখবে। তারপর দেখো, সজলধারা স্কিম কবে চালু হয়?
সজল ধারা স্কিম কবে চালু হয়? খুব ভালো প্রশ্ন। সজল ধারা স্কিম চালু হয় 2002 সালে। 2010 সালে আমাদের মাটি মান সরকারের সেই সরকার কিন্তু সজল ধারা চালু করেনি, করেছে কিন্তু এর আগে সরকার। সজল ধারা স্কিম 2002 সালে চালু হয়, শুরু হয়। হয়তো এটা ব্যাপক এখন ছড়িয়ে পড়েছে বা বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে ঠিকই, কিন্তু এটা চালু হয়েছিল 2002 সালে সজল ধারা স্কিম। তারপর দেখো, কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গ কোথায় রয়েছে? কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গ কোথায় রয়েছে? কোন রাজ্যে? সিকিম। সিকিম রাজ্যে রয়েছে কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গ। তারপর দেখো, বেশ সালেম, সালেম লৌহ ইস্পাত কেন্দ্র কোন রাজ্যে রয়েছে? খুব ভালো প্রশ্ন। সালেম লৌহ ইস্পাত কেন্দ্র কোন রাজ্যে রয়েছে? হ্যাঁ, এটা হচ্ছে তামিলনাড়ুতে রয়েছে। তামিলনাড়ু রাজ্যে সালেম লৌহ ইস্পাত কেন্দ্র রয়েছে। পরবর্তী প্রশ্ন বলছে এলপিজি, এলপিজি এর মুখ্য উপাদান কোনটি? ভালো করে প্রশ্নটা দেখো। এলপিজি এর মুখ্য উপাদান কোনটি, প্রধান উপাদান কোনটি? মাথায় রাখবে বিউটেন। বিউটেন হচ্ছে এর মুখ্য উপাদান। ব্যাখ্যা করা যেত, ব্যাখ্যা করলাম না, টাইম খুব কম, অনেক সময় লেগে যাচ্ছে বলে করলাম না। তারপরে দেখো, পশ্চিমবঙ্গে প্রথম যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কে ছিল? প্রশ্নটা তোমরা সবাই, উত্তরটা সবাই জানো, কিন্তু প্রশ্নটা এরকম দিলে পরীক্ষা হলে খুঁজে পাবে না, চুল হাতড়েও খুঁজে পাওয়া যাবে না। পশ্চিমবঙ্গে প্রথম যুক্তফ্রন্ট সরকার, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কে ছিল? উত্তর হয়ে যাবে প্রফুল্ল ঘোষ। হ্যাঁ, প্রফুল্ল ঘোষ যুক্তফ্রন্ট সরকারের প্রথম মুখ্যমন্ত্রী, প্রফুল্ল ঘোষ। তারপরে দেখো, বলছে হিমালয়ান গেজেটার, হিমালয়ান গেজেটার এই বিখ্যাত বইটির লেখককে? খুব ভালো প্রশ্ন, মার্ক করে নাও। হিমালয়ান গেজেটার বিখ্যাত বইটির লেখককে? এই বিখ্যাত বইটির লেখক হচ্ছে ই অটকিনসন। ই অটকিনসন, এই অটকিনসন একটা প্লেয়ার আছে, হ্যাঁ, ই অটকিনসন হচ্ছে হিমালয়ান গেজেটার বিখ্যাত লেখা একটা বিখ্যাত বই। তারপর দেখো, এটা খুব ভালো প্রশ্ন, অর্গান ডোনেশন ডে, অর্গান ডোনেশন ডে দিবস কবে পালিত হয়? অর্গান ডোনেশন ডে কবে পালিত হয়? উত্তর হয়ে যাবে 6 আগস্ট। এগুলো মনে রাখতে হবে, হয়েছে? শুধু জল দিবস কবে, আবহাওয়া দিবস কবে, স্বাস্থ্য দিবস কবে, এইসব মনে রাখলে হবে না। অর্গান ডোনেশন ডে কবে পালন করা হয়? 6 আগস্ট। তারপর দেখো, ওই যে ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা জওয়ান কে ছিলেন? ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা জওয়ান কে ছিলেন? ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা জওয়ান হচ্ছে শান্তি তিগ্গা। শান্তি তিগ্গা ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা জওয়ান, এটা অবশ্য মার্ক করবে, খুব ভালো প্রশ্ন। তারপর দেখো, নিবলিক, নিবলিক শব্দটি কোন খেলার সাথে যুক্ত? হ্যাঁ, নিবলিক শব্দটি কোন খেলার সাথে যুক্ত? নতুন ধরনের প্রশ্ন, উত্তর হয়ে যাবে গল্ফ। হ্যাঁ, গল্ফ খেলার সাথে এই নিবলিক এই টার্মটা যুক্ত। তারপর দেখো, রাগবি, রাগবি কোন দেশের জাতীয় খেলা? রাগবি কোন দেশের জাতীয় খেলা বলো দেখি? উত্তর হয়ে যাবে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড শুধু ক্রিকেট খেলায় না, ওদের জাতীয় খেলা হচ্ছে রাগবি, মার্ক করে নাও। তারপরে দেখো কি আছে, বলছে কোন বিখ্যাত বলিউড গায়িকা এককভাবে গান গেয়ে গিনিজ বুকে নাম লিখিয়েছেন? পারবে প্রশ্ন উত্তর দিতে? কোন বিখ্যাত বলিউড গায়িকা এককভাবে সবচেয়ে বেশি গান গেয়ে, সবচেয়ে বেশি আমি লিখতে ভুলে হয়ে গেছে হয়তো, বা প্রিন্টিং মিস হয়ে গেছে, তোমরা লিখে নাও। কোন বিখ্যাত বলিউড গায়িকা সবচেয়ে বেশি এককভাবে গান গেয়ে গিনিজ বুকে নাম লিখেছেন? উত্তর হয়ে যাবে আশা ভোসলে। হ্যাঁ, আশা ভোসলে, আশা ভোসলে উত্তর। তোমরা অবশ্যই এগুলো লিখে নাও, ঠিক করে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে টিপানি, টিপানি কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? মালদার লোকনৃত্য, ঝাড়খণ্ডের ছৌ নাচ, এইসব মুখস্থ করলে হবে না, কম্পিটিশন বেড়ে গেছে, আরও শক্ত শক্ত প্রশ্ন মুখস্থ করতে হবে। টিপানি, টিপানি কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? পরীক্ষা হলে খুঁজে পাবে না, একটা ভুল করলে 1000 জনের পরে তোমার র্যাঙ্ক চলে যাবে। টিপানি কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? উত্তর হয়ে যাবে গুজরাট রাজ্যের। হ্যাঁ, টিপানি কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? গুজরাট রাজ্যের। যারা এখনও পর্যন্ত আমার @Mission197 এই ইউটিউব চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করোনি, তা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, যখনই কোনো ভিডিও দেবো সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। আর প্রতিদিন চাকরির খবর পেতে এবং প্রতিদিন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে আমার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, হয়েছে? তারপর দেখো কি বলছে, কিষাণ দিবস কবে পালিত হয়?
পাঞ্জাবের কৃষকরা আন্দোলন করেছে রাস্তায় বসে, কিষাণ দিবস পরীক্ষায় পড়তেই পারে। কিষাণ দিবস কবে পালিত হয়? কিষাণ দিবস পালিত হয় 23শে ডিসেম্বর। হ্যাঁ, 23রা বললাম, সরি, 23শে ডিসেম্বর। হ্যাঁ, কিষাণ দিবস কবে পালিত হয়? কিষাণ দিবস পালিত হয় 23শে ডিসেম্বর। তারপর দেখো, কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? শুধু সাহিত্য একাডেমি করে জ্ঞানপীঠ করে এইসব পুরস্কারের কথা ভাবলে হবে না। দেশ অনেক এগিয়ে গেছে, বিশ্ব অনেক এগিয়ে গেছে। কলিঙ্গ পুরস্কারের কথা এসো, সেই অশোকের কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? যদি না জানো পরীক্ষা হলে হাতড়াবে। কলিঙ্গ পুরস্কার বিজ্ঞান ক্ষেত্রে দেওয়া হয়, যারা বিজ্ঞানের খুব ভালো স্টুডেন্ট, হ্যাঁ, তাদেরকে, বা বিজ্ঞানে কিছু আবিষ্কার করে, খুব ভালো গুরুত্বপূর্ণ জিনিস যেটা সমাজের কাজে লাগে, দেশের কাজে লাগে, মানুষের কাজে লাগে, তাদেরকেই কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানের ক্ষেত্রে, মনে রাখবে। শতাব্দী এক্সপ্রেস প্রথম কবে তার যাত্রা শুরু করে? শতাব্দী এক্সপ্রেস প্রথম কবে তার যাত্রা শুরু করে? খুব ভালো প্রশ্ন। শতাব্দী এক্সপ্রেস 1988 সালে প্রথম তার যাত্রা শুরু করে। আজও চলছে শতাব্দী এক্সপ্রেস। প্রথম স্টার্ট করেছিল 1988 সালে শতাব্দী এক্সপ্রেস। তারপরে দেখো, খুব ভালো প্রশ্ন এটা, দ্য নেহেরু মাউন্টেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? মানে কি বলো তো? পর্বতে যারা ওঠে তাদেরকে ট্রেনিং নিতে হয়, তাদেরকে পড়াশোনা করতে হয়। এই ইনস্টিটিউটটা কোথায় রয়েছে? উত্তর হচ্ছে উত্তরকাশীতে রয়েছে। শুধুমাত্র গমের গবেষণাগার কোথায়, চায়ের গবেষণাগার কোথায়, ধানের গবেষণাগার কোথায় নিলে হবে না। মানুষ পাহাড়ে চড়ছে, আকাশে চড়ছে, এইগুলো নিয়ে গবেষণা করতে হবে। উত্তরকাশীতে রয়েছে। তারপর দেখো, এয়ারলাইন্স গোল্ড কাপ, এটা উত্তরটা আমি বলবো না, তোমরা বলবে। এয়ারলাইন্স গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? এয়ারলাইন্স গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? বেশিরভাগই উত্তর দিয়ে দিয়েছে, ঠিক বলেছে, ফুটবল খেলার সাথে যুক্ত। এই ছিল আজকের ভিডিও। তোমরা অবশ্যই আরও ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। ভিডিওটা দেখার পর একটা লাইক এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও।